আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা করতে তো দোষ নাই, যদিও আমি জানি দেশের যে পরিস্থিতি, আহ, ভালো থাকা আসলে প্রায় অসম্ভব। কারণ এই আন্দোলন আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে। আজকে প্রায় 6 দিন পরে ইন্টারনেট আসছে। ইনফ্যাক্ট আজকে না, গতকাল সন্ধ্যার থেকেই হয়তো সারা বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। আর এই খুশিতে দেখলাম অনেকেই ফেসবুকে অনেক পোস্ট দিতেছে, অনেকে এটা নিয়ে মজা করতেছে। তো আসলে যেটা আমাদের মৌলিক অধিকার, হ্যাঁ, খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা, সেটাও কিন্তু মানুষের মৌলিক অধিকার। সেটা কোনো কারণে নাই হয়ে গেল, কি জন্য নাই হয়ে গেল সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, এই 5-6 দিন একদম অন্ধকারে ছিলাম, আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ ছিল না। যদিও আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে আমরা শান্তিপূর্ণ পরিবেশেই ছিলাম। এরপরেও যে এটার ইফেক্ট আমাদের এখানে পড়ে নাই তা কিন্তু না। প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের ওখানে তো নেট সমস্যা নাই, কিন্তু যেহেতু এখন ডিজিটাল যুগ, স্মার্ট যুগ আমরা বলি আর কি, যদিও এই কদিন আমরা অ্যানালগ যুগে ছিলাম, তারা হয়তো পরিবার পরিজনের সাথে ফোনে ভিডিও কলে কথা বলতে পারেন নাই। তো যাই হোক, এই আন্দোলনের শুরুতে অনেকে আমাকে বলছিলেন যে ভাই আপনার মতামত, কোনো ভিডিও টিডিও বা এই জাতীয় কিছু দিলেন না। তো আমি এটা নিয়ে কয়েকটা পোস্ট দিছিলাম। আমি আগেও বলছি যে আমি অবশ্যই এই যৌক্তিক আন্দোলন যেটা, এটার সমর্থন করি, এখনো করি। শেষ পর্যন্ত সরকার এই আন্দোলনটা মাইনে নিছে, কিন্তু মাইনে নেওয়ার মাঝখানে যা ঘটে গেছে আসলে এটা আমি মনে করি দেশের কেউ এক্সপেক্ট করে নাই। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি হয়তো সুবিধাবাদী পার্টি, আগে ভিডিও দেন নাই, এখন আন্দোলন শেষ হয়েছে এখন ভিডিও দিতেছেন। ভাই আমি একটা ভিডিও মোটামুটি মেক করছি, যেদিন নেট চলে গেছে ওই দিনই ওইটা আপলোড দেওয়ার কথা। তার আগের দিন হচ্ছে ওই যে ক্যান্সার আক্রান্ত যে সুজন, ও ঢাকা গেছে ওর অপারেশনের জন্য, সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া লাগছে, যার কারণে মানে দিতে দেরি হয়েছে। আর সেই সময় আসলে নেট চলে গেল। তো বর্তমান যে পরিস্থিতি, আর ওই দিন আমি ভিডিওতে যা বলছি আসলে এখন ওই ভিডিও দেওয়া না দেওয়া সমান কথা। এরপরেও যদি কেউ মানে দেখতে চান যে ভাই কি ভিডিও করছিলেন আমাদেরকে দেখান, অবশ্যই দিব। এখন আমি কিছু কথা বলবো যেটা আসলে অনেকের পছন্দ হইতে পারে, অনেকের পছন্দ হবে না। হ্যাঁ, এই নেটবিহীন জগৎটা কেমন ছিল সেটা তো আমরা ছোটবেলাতেই দেখছি, যেহেতু আমরা 1990 দশকের সন্তান। আর 90 দশকে তো আমাদের নেট ছাড়াই শৈশব কাটছে। বাট এখনকার যে বাচ্চা কাচ্চা, ওদের জন্য হয়তো এটা একটা ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স। তো যাই হোক, সেটাও একসময় শেয়ার করবো। ইনফ্যাক্ট শেয়ার করার মতো অনেক ভিডিওই আমার কাছে আছে, গতকালকে চাইলে আমি সেগুলো দিতে পারতাম। বাট আমার মানে মন বাচ্ছে আসলে নেট ওপেন করার সাথে সাথে ফেসবুকের স্ক্রলে এমন অনেক ধরনের ভিডিও আসছে, হ্যাঁ, যেটা দেখার পরে আসলে ওই গতানুগতিক যে ভিডিওগুলো আমি দিই ওগুলা দেওয়ার মতো বা আপলোড দেওয়ার মতো মন মানসিকতা আসলে আমার ছিল না। মানে ইনফ্যাক্ট এখনো আমার কোনো ভিডিও দিতে ইচ্ছা করতেছে না, হ্যাঁ, মানে এতটাই আপসেট হয়ে আছি। বাট একটা কথা আছে না, আজ মরলে কাল 2 দিন, জীবন থেমা থাকবে না। তো এই যে আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী মারা গেল, শুধু যে ছাত্রছাত্রী মারা গেছে তা না, প্রশাসনের লোকজন মারা গেছে, প্রত্যেকটা মৃত্যুই কিন্তু এক একটা পরিবারের জন্য এক একটা বোঝা। হ্যাঁ, তারাও কিন্তু মানুষ, এক একজন এক এক পক্ষে। তো মূল বিষয় হইতেছে এই এদের আন্দোলনের কারণে, এদের মৃত্যুর কারণে কিন্তু আজকে এই কোঠা পদ্ধতি সংস্কার হইল। এই যে নতুন করে যারা মেধার ভিত্তিতে চাকরি পাবেন, তারা কি এই শহীদদের আত্মত্যাগের কথা মনে রাখবেন বা এদের জন্য কিছু করবেন? আমি মনে করি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকটা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমাদের নেওয়া উচিত। তো এই নেওয়ার কারণে এটা নিয়ে যদি 10-15 বছর পরে অন্য কোনো প্রজন্ম থেকে আমাদের খোঁটা দেয় যে এদের দায়িত্ব নিলেন, তাহলে বাংলাদেশে তো আরও কোটি কোটি ফ্যামিলি আছে, তাদের দায়িত্বও নেন, তো তখন কি এটা বৈষম্য হবে? বৈষম্য হবে না। ঠিক তেমনি যে সমস্ত মুক্তিযোদ্ধাদের রক্ত, ঘাম, জীবনের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পাইছি, তাদেরকে সম্মান দেখানোটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন যে 5% করছে, আমি মনে করি এইটাই যৌক্তিক। আর
এইটার পাশাপাশি তাদেরকে তো সরকার মাসে মাসে 20,000 টাকা করে দিতেছে, অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরকে যাদের ঘর নাই তাদের ঘর করে দিতেছে, তাদের বিভিন্ন ফ্যাসিলিটিস দিতেছে এবং সেটা দেওয়া উচিত। দুঃখজনক হইতেছে পুরো আন্দোলনের ভিতরে এই মুক্তিযোদ্ধা শব্দটা সামনে নিয়ে আসছে, আর রাজাকার রাজাকার ট্যাগটা নিজের উপর লাগাই দেওয়া হয়েছে। এই দুইটা জিনিস আমি মনে করি যে আন্দোলনের ক্ষেত্রে ভুল ছিল, বাদবাকি এভরিথিং ওয়াজ রাইট। মানে এখানে যারা আন্দোলন করছে তারা তো ঝানু রাজনীতিবিদ না, তারা তো কোনো দলীয় নেতাকর্মী না। সো তাদের এই যে পলিটিক্যাল বিষয়গুলা, হ্যাঁ, কোন জিনিসটা বলা যাবে কোন জিনিসটা বলা যাবে না, এই ধরনের জিনিসটা নাই। আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি, চাকরি বাকরি নাই, বেকারত্ব, হতাশা, এই হতাশাটা একটা ক্ষোভ হিসাবে মানে বিস্ফোরণ হয়েছে। এখন আসেন যে ছাত্র আন্দোলন যারা করছে তারা কেউই রাজনীতিবিদ না, তাদের ভুল ত্রুটি হইতেই পারে, তাদের কথায় স্লোগানে ভুল হইতেই পারে, কিন্তু সেইটার এই ইস্যু কইরা যেভাবে দমন পীড়ন করা হইল সেটা কি ঠিক ছিল? ছাত্রছাত্রীরা তো ছোট, তারা ভুল করবে, সেই ভুলটা আমাদের মাথায় হাত দিয়ে বুঝাইয়া ভুলটা সংশোধন করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। তাদের দিকে বন্দুক নিয়ে, তাদের দিকে লাঠি নিয়ে এটা কইরা এ পর্যন্ত কি ইতিহাস থেকে আমরা যতটুকু পড়াশোনা করছি বা এই 40 বছর বয়সে যতটুকু জানছি, তাতে কি কোনো আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়া গেছে? হ্যাঁ, হয়তো এখন আপনারা ধামাচাপা দিয়ে দিলেন, কিন্তু ভিতরে যে সবার ভিতরে একটা আগুন, এই আগুন কিন্তু জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে। সেই তো সব দাবি দেওয়া আপনারা মাইনেই নিলেন। এইটাই যদি এই প্রাণহানির আগে করতেন তাইলে কিন্তু এই ছাত্র সমাজের কাছেই কিন্তু আপনারা হিরো হয়ে থাকতেন। এরা কিন্তু কেউ সরকার পতন চায় নাই। বর্তমান সরকারের পরিবর্তে অন্য যে দল ক্ষমতায় আসবে তারাও কি খুব ভালো কিছু করছে এই 10-15 বছরে? তাদেরকে তো ভোটের মাধ্যমেই ক্ষমতা থেকে সরানো হয়েছে, যে দুইটাই মন্দ, এর মধ্যে ভালো কোনটা? আসলে বর্তমানে মানুষ কিন্তু এই সরকার পতনের কোনো আন্দোলন করে না। লাস্ট 15 বছরে দেখেন, নির্বাচন থেকে শুরু করে কি আন্দোলন হয়েছে? কোনো আন্দোলনই হয় নাই। তাহলে এই সামান্য কিছু কিছু যৌক্তিক দাবি দেওয়া আপনারা মানবেন না? তার জন্য আপনারা মানে কাইন্ড অফ যুদ্ধ ঘোষণা করে দিবেন সাধারণ মানুষের উপর? তাহলে মানুষ যাবে কোথায়, কার কাছে যাবে? তো এখন আসেন, এই যে আন্দোলনের নামে দেশের যে ক্ষতিটা হইলো, হ্যাঁ, দেশের বিভিন্ন স্থাপনা যেমন মেট্রো রেল, বিটিবি, সেতু ভবন, এরকম আরো অনেক অনেক জায়গা, পুলিশের অনেক গাড়ি টাড়ি, অনেকেই বলতেছে যে না, এটা ছাত্ররা করে নাই, বহিরাগতরা করছে। তা আমার কথা হলো, বহিরাগতরা কেন এই আন্দোলনের ভিতরে ঢুকবে? তাদের যদি বাহুতে বল থাকতো তাহলে তো তারা আগেই পারতো। আর এখন যে বর্তমান সিচুয়েশন, পুরো পৃথিবীর সিচুয়েশন কি এরা দেখে না যে এখন এই ধরনের ভাঙচুর আন্দোলন করে কি সরকার পতন বা এটা করা যায়, এটা সম্ভব? আপনি রাশিয়া ইউক্রেনের দিকে তাকান, রাশিয়ার কি হইতেছে? কিছুই না, ওখানে জোর যার মূল্য তার। আপনি ফিলিস্তিনি ভাই বোনদের দিকে তাকান, অনেকে তো দেখলাম মানে এখান থেকে তাদের পক্ষে যুদ্ধ করতে যাবে, তো কালকেও তো দেখলাম 60-70 জনরে মেরে ফেলছে, কোনো বিচার হইতেছে? কত জাতিসংঘের রেজুলেশন, কত আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, কত কিছু, কিন্তু কেয়ার করতেছে না। আচ্ছা, অত দূরে যাওয়া লাগবে না, আপনি পাশের দেশ মিয়ানমারে দেখেন, পাখির মতো মারতেছে, কি হইতেছে? কিছু হয়? এখন কিছুই হয় না। এখন দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জং। আপনি যে ভয়ে নেট বন্ধ করে রাখতেছেন, যে এই বিভিন্ন আন্দোলনের ভিডিওগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আসবে, আবার হয়তো পরিস্থিতি গরম হবে, এটা আপনি যদি আরো 1 মাসও বন্ধ করে রাখেন, সবাই তো মোবাইলে মোবাইলে রেকর্ড করে রাখছে, 1 মাস পরে হলো এগুলো আপলোড দিবে, এগুলো মানুষের সামনে আসবেই, সত্য কখনোই চাপা থাকবে না। হ্যাঁ, সো ওই ভয়ে আপনি পুরো দেশটারে বন্ধ করে দিলেন। আমরা যারা ফ্রিল্যান্সার আছি তাদের যে কি পরিমাণ বাস গেছে শুধু মানে আমরাই জানি। আমি বাইচে আসছি না মরে গেছি এটা আমার ক্লায়েন্ট কিন্তু জানে না। তারা একটা হাই হ্যালো বলার মতো পরিস্থিতি মানে রাখে নাই। তো নতুন করে আসলে আপনাদেরকে বলবো, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছেন, এমন কোনো উস্কানিমূলক কথাবার্তা বলবেন না বা করবেন না যাতে আবারও দেশের কোনো ক্ষতি হয়। এমনিতেই আমাদের দেশ মানে ব্যাকফুটে হাঁটতেছে, সবাই আমরা জানি অর্থনীতির যে অবস্থা। হ্যাঁ, এর মধ্যে এই ক্ষতি,
এন্ড অফ দ্য ডে ক্ষতি কিন্তু আপনারই হবে। অনেকে বলতেছেন যে ভাই রেমিটেন্স পাঠান না, হুন্ডিতে পাঠান। আচ্ছা ভাই, হুন্ডিতে টাকা পাঠাবেন, হ্যাঁ, ধরেন আপনি আজকে 5,000 টাকা হুন্ডিতে পাঠাবেন, সেই 5,000 টাকা দিয়ে আজকে যদি 1 মণ চাল পাওয়া যেত, কালকে যে আধা মণ পাবেন। তো আপনি হুন্ডিতে আপনি পরিশ্রম করলেন, কিন্তু হুন্ডিতে পাঠানোর কারণে আপনার ওই পাঠাইতে আপনার টাকার মান যাইব গা